তোর তো বাসর রাত যায়নি তাই না? ফুলের বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে তোহা। আজকে তার জীবনের একটি বিশেষ রাত, প্রিয় মানুষকে কাছে পাওয়ার রাত। রুমে প্রবেশ করে শান, হাতে তার তোহার পছন্দের ফুল রজনীগন্ধা। এগিয়ে যায় তোহার দিকে, বিছানার একপাশে বসলো, ঘোমটা তুলে মুখ দর্শন করে শান। বিড়বিড় করে বলে উঠল শান, মাশাআল্লাহ। মাশাল্লাহ। তোহা মুচকি হাসে, একটু ভয় হচ্ছে তার। ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণ বোধগম্য হলো না তোহার। ধন্যবাদ, হুম। কিন্তু কেন? শান মুচকি এসে বলল, এই যে তোমাকে, পুরোটা আমাকে দিয়ে দিয়েছ। আর ধন্যবাদ আমার সেই বন্ধুদের যারা আমার পাশে থাকছে সব সময়। ওরা না থাকলে হয়তো আজ অন্যের ঘরে থাকতে তুমি। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে শান। তোহা শানের হাত শক্ত করে ধরে বলে, এমন করে বলবেন না, আপনিও পারবেন। শান তোহার কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। তোহাও প্রতিক্রিয়া দেখায়। শান নিজের আদুরে স্পর্শ দেয় তোহার নরম তুলতুলে শরীরে। প্রতিটি স্পর্শে কেঁপে ওঠে তোহা, তীব্র সুখানুভূতি হচ্ছে তার। দুজনে একে অপরের সাথে মিশে একাকার অবস্থা। রাত প্রায় 12টা। কণ্ঠ আর তুর্য কণ্ঠের মামার বাড়িতে আছে। অরিন আর তুফাইলের জন্য ছোট্ট করে এক রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। কণ্ঠ নিজের বন্ধুদের ইনভাইট করেছিল, কিন্তু ওরা আসেনি। বরাবরই ওরা আহাদ আহমেদকে বেশ ভয় পায়, আর এমনিতেও শানের বাসর ঘরের কাজ করে সবাই ব্যস্ত। এই জন্য কণ্ঠ তেমন একটা জোর করল না। সেও বেশ ক্লান্ত, কিন্তু তবুও যেতে হবে, কারণ আহাদ আহমেদ বলেছেন। তোমার কি খুব শরীর খারাপ করছে? ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো তুর্য। কণ্ঠ বেশ ক্লান্ত গলায় বলে ওঠে, সত্যি ভীষণ ক্লান্ত লাগছে। আচ্ছা চলো, আমরা অল্প কিছুক্ষণ থেকে আবার ফিরে আসবো। আচ্ছা। লাল রঙের শাড়ি, ম্যাচিং করা ব্লাউজ, তার উপর খুবই সাধারণ নেকলেস সেট পরেছে অরিন। তবুও তাকে বেশ সুন্দরী লাগছে। বউ অপূর্ব সুন্দরী, এত প্রশংসা শুনে খুশিতে গদগদ আনিকা আহমেদ। তনয় আহমেদ ছোটর এমন আনন্দ দেখে বেশ খুশি হয়েছে। কণ্ঠ আর তুর্য বাড়ির ভেতরে প্রবেশ করে। আহাদ আহমেদ এসে তুর্যকে জড়িয়ে ধরে। সাহাদ আহমেদের সাথেও পরিচিত হয়। জমজমাট হয়ে উঠেছে বাড়ি। কণ্ঠ গিয়ে অরিনের সাথে দেখা করে, ভালো করে 2-3টে ছবিও তুলে ফেলে। আনন্দে মেতে উঠেছে সবাই। তুফেল আর চোখে অনেকবার দেখছে অরিনকে। মেয়েটা সত্যিই খুব সুন্দর, কি সুন্দর হাসছে। এখন থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে তাকে জীবনের আসল সুন্দর উপভোগ করাবো, ভালোবেসে ভরিয়ে দেব। রাতের শেষ প্রহরে অরিনকে তুফাইলের ঘরে দিয়ে যায় কণ্ঠ ও রিয়া। দুজনে মিলে অরিনকে বেশ বিরক্ত করে কিছুক্ষণ। তুফাইল ঘরের দরজায় এসে গলা খেকারি দিতেই কণ্ঠ ও রিয়া হো হো করে হেসে উঠল। আর দেরি করে না, দুজনে রুম থেকে বেরিয়ে গেল। অরিন আজ কোনো লজ্জায় লজ্জিত হলো না, নিচ থেকে ঘুমটা সরিয়ে দেয়। তুফাইল অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মুখ পানে। ওদিকে অরিন তুফাইলকে দেখে চোখ মারে। ফিক করে হেসে উঠল তুফাইল। এগিয়ে যায়, কপালে গাঢ় চুম্বন এঁকে দেওয়া মাত্রই অরিন তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উঠে বসে ওপরে, চোখে চোখ রেখে বলল, আমার আজ অনেক কিছু চাই। এই যে প্রেমিক পুরুষ, আপনি আজ সম্পূর্ণ আমার। তুফাইল অস্পষ্ট স্বরে বলল। অরিন ওর কাছে ঝুঁকে বলে, আর 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 সব। তুফাইল অরিনকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। শেরওয়ানি খুলে ফেলে, আলতো হাতে অরিনকে উন্মুক্ত করে দেয়। সময় নষ্ট না করে ডুবে যায়। চারদিকে অন্ধকার হয়ে আসছে। ঝড় উঠেছে হঠাৎ, বৃষ্টি পড়তে শুরু হয়েছে ধীরে ধীরে। গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে দেয় তুর্য। কণ্ঠ বেশ ভয় পাচ্ছে। স্যার দেখুন না কত বৃষ্টি হচ্ছে, আমরা এখন বাড়ি যাব কি করে? তুর্যের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সত্যি ওরা বাড়ি ফিরবে কি করে? ধীরে ধীরে বৃষ্টির গতি বেড়ে চলেছে। ওদিকে কণ্ঠের বেশ ঠান্ডা লাগছে। তুর্য নিজের স্যুট খুলে কণ্ঠকে দেয়। কণ্ঠ গায়ে জড়িয়ে নেয়। আশেপাশে গাছের ডালপালা ভেঙে পড়ছে। তুর্য কণ্ঠকে নিয়ে বেশ ভয় পেয়ে যায়। কণ্ঠ নামো, গাড়িতে থাকা যাবে না। কেন? দেখছো না গাছ ভেঙে পড়ছে, গাড়ির উপর পড়লে তো কিছু একটা হতে পারে। তার চেয়ে চলো নিরাপদ কোথাও যাই। কণ্ঠ তুর্যের কথা মেনে নেয়। দুজনে গাড়ি থেকে নেমে যায়। ভিজে চুবুথুবু অবস্থা তাদের। জায়গাটা বেশ চেনা তুর্যের। পাশে একটা রিসর্ট আছে, কিন্তু এত রাতে তাদের অ্যালাউ করবে কিনা তা নিয়ে চিন্তিত। রিসর্টের কাছে যাওয়া মাত্র রিসেপশনিস্টকে দেখতে পায়। এগিয়ে গেল তার কাছে। এক্সকিউজ মি ম্যাম, আমরা কি একটি রুম পেতে পারি? রিসেপশনের মেয়েটি সুচালো দৃষ্টিতে তাকালো কণ্ঠ এবং তুর্যের দিকে। এত রাতে রুম চাই কেন? তুর্য নিজেকে বেশ শান্ত রেখে বলল, আসলে আমরা ঝড়ে আটকে গেছি, সো এখন বাড়ি ফেরা অসম্ভব। মেয়েটি কিছু বলল না, তবে কিছুটা সন্দেহের চোখে তাকালো ওদের দিকে। তুর্য নিজের আইডি দেখায়। কণ্ঠ আইডি আনেনি, তবে ফোনে ছবি তুলে রাখার কারণে তেমন একটা বেগ পোহাতে হয় না। মেয়েটি আর কিছু বলল না, কাগজপত্র বের করে সবকিছু করে ওদের একটা রুম দিল। বেশ ধাতস্থ হয় কণ্ঠ। রুমে গিয়ে শান্তি লাগছে কণ্ঠের।
কিন্তু বিরক্তিকর ব্যাপার হলো তার গায়ের যে শাড়িটা ছিল তা পুরো ভিজে জবজবে অবস্থা। তুর্য ভিজে গিয়েছে, তবুও ওপরের শুট খুলে বিছানার একপাশে রাখলো। বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে। হুট করে কারেন্ট চলে গেল। তুর্যের চোখ আটকে গেল সামনে ভিজে জুবুথুবু অবস্থায় থাকা কণ্ঠের দিকে। অদ্ভুত সুন্দর মেয়েটি। তুর্য বারংবার শুকনো ঠোঁট দুটো জিভা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। কণ্ঠ মিনমিনে গলায় বলল, স্যার কি পরবো? আমাকে? তুর্য আনমনেই বলে ওঠে। কণ্ঠ ভ্রু কুচকালো। তুর্য কপাল চুলকে নিজের পরনের শার্ট খুলে দেয়। এটা পরে নাও। কণ্ঠ শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুর্য হাত দিয়ে চুলগুলো ঝেড়ে নেয়। তৎক্ষণাৎ কণ্ঠ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তুর্য হাঁ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। সাদা রঙের শার্ট পরেছে শুধু, আর কিছুই নেই। হাঁটুর ওপর পর্যন্ত প্রায় বেশ অনেক জায়গা দেখে যাচ্ছে। তুর্যের বুকের দ্রিম দ্রিম শব্দ বাড়ছে। কণ্ঠ লজ্জায় তুর্যের দিকে তাকাতে পারছে না। ওদিকে আবার বারংবার শার্ট নিচের দিকে টানছে কণ্ঠ। ওয়াও! তুর্যের মুখ থেকে এমন শব্দ শুনে বড় বড় চোখ করে তাকালো কণ্ঠ। তুর্য এক পা দুপা করে এগিয়ে গেল কণ্ঠের দিকে। কণ্ঠ বারংবার নিচের দিকে শার্ট টানছে। তুর্য ফট করে হাঁটু গেড়ে বসে পড়ে। চমকে ওঠে কণ্ঠ। তুর্য পেটের দিকের বোতাম খুলে ফেলে কণ্ঠের। কণ্ঠ লজ্জায় ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তৎক্ষণাৎ তুর্য তার পেটে অধর চুম্বন করতে ব্যস্ত। পাগলের মতো চুমু খাচ্ছে তুর্য। একসময় কণ্ঠকে বাজা করে তুলে নেয় তুর্য। এখানে ধাতস্থ হয়নি সে। অধর চুম্বনে মগ্ন হয়ে ওঠে। বিছানায় শুয়ে দেয় কণ্ঠকে। নিজেকে উন্মুক্ত করে তুলে ধরে কণ্ঠের সামনে। মেয়েটা কিঞ্চিত লজ্জা নিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তুর্য দেরি না করে কণ্ঠের সাতের বোতাম খুলে দেয়। ডুবে যায় কণ্ঠের মাঝে। কুটকুট করে কামড়ে দেয় বুকের উপরিভাগে। এই মরণ ব্যথাও যেন এক প্রকার সুখ বলে মনে হচ্ছে কণ্ঠের। কণ্ঠ ধাক্কা দিয়ে তুর্যকে বিছানায় ফেলে দেয়। উঠে বসে তার পেটের উপর। খানিকটা ঝুঁকে তুর্যের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। তুর্য কণ্ঠের চুলে হাত ডুবিয়ে কাছে টেনে নেয়। আবারও টেনে কণ্ঠকে নিচে নিয়ে আসে। একসময় শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। কণ্ঠ মৃদুস্বরে কুকিয়ে ওঠে। কামচে ধরে তুর্যের পিঠ। জান, আই লাভ ইউ। তুর্যের এই পাগলের প্রলাপগুলো আরো উন্মাদ করে দিচ্ছে কণ্ঠকে। আধার কেটে গিয়ে ভোরের সূর্য উদয় হয়। নতুন একটি সকাল, নতুন কিছু শুরু। শরীরে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে কণ্ঠের, কিন্তু তবুও তা প্রকাশ করেনি সে। তুর্য বাড়ি ফিরেই ওকে ব্যথার ওষুধ খাইয়েছে, সাথে একটা পিল দিয়েছে, যা মোটেও পছন্দ হয়নি কণ্ঠের। কণ্ঠ পিল নিয়ে গিয়ে জানালা দিয়ে ফুলের টবে রেখে দেয়। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, আপনি আমাকে আম্মু হতে দিতে চান না, তাই তো? এবার দেখুন মিস্টার প্রফেসর, আমি আপনার বউ, সব পারি। তোহাকে কলেজে নামিয়ে দিয়ে নিজেদের কলেজে আসে শান। ওর সাথে আসে তারিফ। সোহা কণ্ঠকে ফোন করে বলে দেয় আজ একটু তাড়াতাড়ি যেন কলেজে আসে, খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পর কণ্ঠ আসে। সবাই মাঠের মধ্যে জড়ো হয়ে বসেছিল। হাই গাইস, কিরে তোদের মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? সোহা বেশ কড়া কণ্ঠে বলে, আজ তুই এমন সত্যি জানতে পারবি না, তখন তোর মুখটাও এমন হয়ে যাবে। কণ্ঠ বেশ আগ্রহ নিয়ে বসে পড়ল ওদের পাশে। বাহ, তা বল কি এমন সত্যি যা শোনার পরে আমিও তোদের মতো বাঁকা হয়ে যাব? শান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিয়া আর তারিফের দিকে। তাই আমাগো মধ্যে একটা জুটি আছে যারা চুপি চুপি প্রেম করে, কিন্তু আমাদের জানায়নি। কণ্ঠ আশ্চর্য হয়ে তাকায়। তাদের মধ্যে জুটি? কণ্ঠ সন্ধিয়ান দৃষ্টিতে সোহা, শান, তাহিয়া আর রিয়ার দিকে তাকায়। সবাই কণ্ঠের মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেছে। তৎক্ষণাৎ ক্লাস শুরু হয়ে যায়। সবাই সেদিকে চলে গেল, কিন্তু যাওয়ার পূর্বে কণ্ঠ বেশ কড়াভাবে বলে ওঠে, ক্লাস শেষে দেখে নিব। কি কান ধরবো? মানে এইটার জন্য কান ধরতে হবে? রিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। কণ্ঠ কিছু শোয় না, বেশ কড়া কণ্ঠে বলে ওঠে, ধরবি কি না? এই তারিফ, তুইও ধর কানে। তারিফ আর রিয়া দুজনে কান ধরে আছে। ওদিকে কণ্ঠের কোনো ভাবান্তর নেই। ভাই, আমার পায়ে ধরে গেছে, এখন তো ছেড়ে দে। তারিফ প্রায় কেঁদে দেবে এমন অবস্থা। শান শব্দ করে হেসে উঠল। ভাই, তোরা কি ভাবছিস এভাবে লুকিয়ে রিলেশন করবি আর আমরা জানবো না? তাহিয়া মেয়েকে রাগ দেখিয়ে বলে, এটা আমি একদম মানতে পারছি না। শ্রেয়া, তুই আর তার রিলেশনে আছিস আর আমাদের জানানোর প্রয়োজনে বোধ করলি না। সোহা বেশ গুরুগম্ভীর কণ্ঠে বলে, ভালো হয়েছিল আমরা ওদের সেদিন রাস্তায় দেখেছিলাম, তাই তো জানতে পেরেছি। তারিফ ফট করে নিচে বসে গেল। ভাই, তোরা রাগ করিস না, ট্রাস্ট মি, আমরা তোদের বলতাম, কিন্তু সঠিক সময়। কণ্ঠ নিচে বসে সে সূক্ষ্ম শ্বাস ফেলে। ভাই, রিলেশন করেছিস ঠিক আছে, কিন্তু ছোট মামি রিয়া, তুই তো জানি শুনি কেমন কঠোর। তারিফের মুখখানি চুপসে গেল। তাহলে কি বলছিস, আমি খুব একটা যোগ্য নই রিয়ার জন্য? কণ্ঠ তরিতে বলে ওঠে, না তারিফ, তুই যোগ্য না, এটা আমি বলিনি। আমি বলবো তুই আর
শানের মতো ছেলে হয় না। তুই আমার বোনের জন্য ঠিক আছিস, কিন্তু তোকে রিয়ার জন্য অনেক কষ্ট করতে হবে, ছোট চাচিকে মানাতে হবে। তারিফ খানিকটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি মানিয়ে নেব, কিন্তু তার আগে তোদেরকে আর একটা কথা বলার ছিল। সবাই বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, কি? তারিফ বেশ ভাব নিয়েই বলে, ভাই আমি একটা মুভির জন্য সিলেক্ট হয়েছি ভাই, পরশু থেকে শুটিং শুরু হবে। রিয়া চিৎকার করে উঠল। ও মাই গড। রিয়া উঠে গিয়ে তারিফকে জড়িয়ে ধরে। বাকি সবাই ভ্রুকুটি করে তাকালো। লজ্জায় নিজেকে গুটিয়ে নেয় রিয়া। ওর এমন অবস্থা দেখে সবাই ফিক করে হেসে উঠল। সকাল সকাল রান্না করছে অরিন। আনিকা আহমেদ নিজের হাতে ছেলের বউকে রান্না শেখাচ্ছেন। ভীষণ আগ্রহ নিয়ে শিখছে অরিন। ওদিকে দরজার কাছে দাঁড়িয়ে মা এবং স্ত্রীর এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ তুফাইল। কি দেখছিস? পেছন থেকে বলে ওঠেন তনয়া আহমেদ। তুফাইল মৃদু হেসে বলল, সত্যি চাচি, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মা অরিনকে মেনে নেবে। তনয়া আহমেদ মুচকি হেসে বলল, তোর মা সেই অবুঝি রয়ে গেছে, কাল পর্যন্ত কি না করলি, আর আজ দেখ নিজ হাতে বউকে রান্না শেখাচ্ছে। তুফাইল আর তনয়া আহমেদ শব্দ করে হেসে উঠল। অরিন কিছুক্ষণ পরে সবাইকে চা দেয়। সবাই বেশ প্রশংসা করে অরিনের। দেখলেন সবাই আমার কত প্রশংসা করলো। অরিন বিছানায় বসে পা দুলিয়ে দুলিয়ে কথাটা বলল। অফিসের জন্য তৈরি হয় তুফাইল। অরিনের কথা শুনে মুচকি হাসে। দেখলাম তো। তবে ম্যাম, আপনি সারাদিন কি এসবই করতে চান নাকি চাকরি করবেন? অরিন গাল ফুলিয়ে বলে, না না, আমি চাকরি করব না, আমি তো সংসার করব, বাবু সামলাবো। তুফাইল শব্দ করে হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি না হয় সংসার সামলান, আর আমি সামলাবো আপনাকে। অরিন খিলখিলিয়ে হেসে বলে, আপা, তোমাদের আদরের বৌমা কি কলেজ থেকে ফিরেনি? কথাটা বেশ পিন্স মেরে বলল সাহা খান অহনা খানকে। তোমার বৌমার তো সংসারে কোনো মনই নেই, এর চেয়ে যদি সহিতাকে বিয়ে করে আনতে তাহলে কত ভালো হতো। অহনা খান চোখ গরম করে তাকালো। মুহূর্তে চুপসে গেল সাহা খান। এসে গেছি। কণ্ঠ দৌড়ে রান্নাঘরে গেল। তুর্য ওর ব্যাগ নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। অহনা খান বলে ওঠে, কি করছো তুমি? সবে মাত্র এলে, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। সাহা খান ভ্রুকুচকে তাকালো। কণ্ঠ হাসি মুখে বলে, কোনো সমস্যা নেই মা, আমি পারবো, বলো কি করতে হবে। সাহা খান আলগোছে বলে ওঠে, আমি বাইরে যাচ্ছি আপা, পোয়াতি বউকে একটু খেয়াল রাখতে হবে। সাহা খান রান্নাঘর থেকে বেরিয়ে নীলার কাছে গেল। কণ্ঠ তাড়াতাড়ি এটো বাসনগুলো ধুয়ে ফেলে। এসব দেখে অহনা খান বলেন, এভাবে এসে রেস্ট না নিয়ে কাজ করলে শরীর খারাপ করবে। আমাদের এত দেখাশোনা করতে হবে না, বেশি করতে গেলে অসুস্থ হবে, আর তখন কে দেখাশোনা করবে? কণ্ঠ খিলখিলিয়ে হেসে বলল, তোমার ছেলে দেখবে, আমি দেখবো তোমাদের, আর তোমার ছেলে দেখবে আমাকে। কণ্ঠের কথায় হাসতে বাধ্য হয় অহনা খান। পাগলি মেয়ে একটা। 2 মাস যেতে না যেতেই আবারও পরীক্ষা চলে এসেছে কণ্ঠদের। ওদিকে বড়সড় ঝামেলা হয়েছে। রিয়া ধরা পড়ে গিয়েছে। তারিফের সঙ্গে সম্পর্কের কথা পুরো আহমেদ বাড়ি জেনে গিয়েছে। প্রিয় মেয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন আনিকা আহমেদ। তোকে কি আমি কলেজে এসব করতে পাঠিয়েছি? পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস? রিয়া গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকালো নিজের মায়ের দিকে। আনিকা আহমেদ কপালে হাত রেখে সোফায় ধপাস করে বসে পড়েন। কি মেয়ে জন্ম দিয়েছি, আল্লাহ মান সম্মান সব শেষ করে দিল। রিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। ওদিকে কণ্ঠ সবকিছু জেনে তো ভয়ে রীতিমতো নির্বাক। কি হয়েছে তোমার? বইপত্র এভাবে পড়ে আছে যে? স্যার, রিয়া ধরা পড়ে গেছে। তুর্য কিছুই বুঝতে পারলো না। কিসের ধরা পড়েছে? কি বলছো তুমি? ধরা পড়েছে মানে? কি করেছে রিয়া? কণ্ঠ কাপা কণ্ঠে তারিফের সাথে রিয়ার সম্পর্কের কথা বলে। তুর্য ভাবুক হয়ে যায়। তাহলে খুব বড় সমস্যা আছে। কি করবে এখন? আপনি তো দেখেছেন তারিফ, শান ওরা কতটা ভালো। হ্যাঁ, তোমার বন্ধুরা আর যাই হোক, কোনো বাজে অভ্যাস নেই বা খারাপ স্বভাব তো আমি কখনো দেখিনি। কণ্ঠের চোখ দুটো চকচক করে ওঠে। তাই না? তাহলে এখন আপনি ওদের বিয়ের ব্যবস্থা করে দেবেন। তুর্য ভ্যাবাচাকা খায়। সে কি করবে? এই কণ্ঠ, 1 মিনিট, কোথাও তুমি আবার গোলমাল করবে না তো? কণ্ঠ খিলখিলিয়ে হেসে উঠল। ড্রয়িং রুমে বড়সড় সমাবেশ বসেছে। সেখানে উপস্থিত আছে তারিফ, শান, তোহা, তাহিয়া। কণ্ঠ আছে তুর্যের সাথে। কণ্ঠ এক প্রকার তুর্যকে টেনে নিয়ে এসেছে। ওদিকে সোফায় বসে আছে আহাদ আহমেদ, সাহাদ আহমেদ, আনিকা আহমেদ এবং তনয় আহমেদ। শান আর রিয়া নিচু মস্তকে দাঁড়িয়ে আছে। সাহাদ আহমেদ তুর্যকে উদ্দেশ্য করে বললেন, তুর্য বাবা, তুমি বলো তোমার কি মতামত? তুর্য শুকনো ঢোক গিলে কণ্ঠের দিকে তাকালো। কণ্ঠ চোখের ইশারায় বলে কথা বলতে। তুর্য নিজের স্বভাবসুলভ বলে ওঠে, ছোট মামা, আমি যতদূর আমি জানি তারিফ খুব ভালো ছেলে, কাজকর্মের দিকেও বেশ ভালো। ওই তো
ওর নতুন মুভির কাজ শুরু হবে। পড়াশোনার পাশাপাশি এভাবে নিজের ক্যারিয়ার তৈরি করছে। তাহলে বুঝতেই পারছেন ছেলেটা কেমন। আহাদ আহমেদ বেশ গম্ভীর স্বরে বলল, সাহাদ আহমেদ এক নজর তারিফের দিকে তাকালো। ছেলেটা ভয়ে চুপসে গেছে। কণ্ঠ ভয়তো কণ্ঠে বলল, ছোট মামা, বড় মামা, তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি তারিফ খুব ভালো ছেলে, ও রিয়াকে ভালো রাখবে।